বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে 25শে ডিসেম্বর 2025 সন বাংলাদেশের জন্য আবার একটা ইতিহাস সৃষ্টিকারী দিন হলো। আমরা সবাই জানি আজকের বাংলাদেশের অবিসংবাদিত নেতা, বাংলাদেশের আপামর তৌহিদি জনতার প্রাণ প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান দীর্ঘ 17টি বছর ধরে নির্বাসিত জীবনযাপন করার পরে আজকের বাংলাদেশে পদার্পণ করেছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশ তার দিকে তাকিয়ে আছে বুকভরা আশা নিয়ে। আমরা বুকভরা আশা নিয়ে তারেক রহমানের দিকে জিয়াউর রহমানের প্রতিফলন দেখার প্রত্যাশায় তাকিয়ে আছি বাংলাদেশের আপামর জনগণ। তারেক রহমান, আপনাকে বাংলাদেশে সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম। এই বাংলাদেশবাসী আশা করে দেশের ছেলে শহীদ জিয়াউর রহমান এবং তার সহধর্মিণী দেশের অগণিত মানুষের প্রাণের ভালোবাসার পাত্রী, শ্রদ্ধাভাজন পাত্রী, এদেশের বর্তমানকালের অভিভাবক বলা যায়, তার একমাত্র আজকের জীবিত ছেলে তারেক রহমান। আপনার দিকে বাংলাদেশের মানুষ বুকভরা আশা নিয়ে তাকিয়ে আছে। ঠিক সেই আপনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে যেইভাবে বাংলাদেশ বিনির্মাণের জন্য এদেশের সিংহভাগ মানুষের আশা এবং আকাঙ্ক্ষার আপনি বাস্তবায়ন ঘটানোর চেষ্টা করবেন আমাদের সেই প্রাণ প্রিয় নেতার মতো করে, এই আশাই আমরা ব্যক্ত করছি। এই আশায় 17টি বছর কষ্টের জীবন যাপন করে আজকে স্বদেশে আপনি পদার্পণ করেছেন। এজন্য আপনাকে আবারও সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম। আপনার প্রতি আমাদের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আমার নিয়মিত লাইভ প্রোগ্রামের অংশ হিসাবে আপনাদের সাথে আর একটা কথা বলতে চাই। কথাগুলো হলো এই যে, আমরা জানি আমাদের দেশে এক ছেলে বাংলাদেশের আপামর জনগণের প্রাণ প্রিয় জনতা হিসাবে অল্প দিনের ভিতরে স্থান করে নিয়েছিল ওসমান হাদি। সেই ওসমান হাদির অকাল প্রয়াণে, সেই ওসমান হাদির নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে এই বাংলাদেশবাসী ঠিক আবার একটা কষ্টকর অভিজ্ঞতা অর্জন করেছে। যেই কষ্টকর অভিজ্ঞতা অর্জন করেছিল এদেশের এই বাংলাদেশবাসীর প্রাণ প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্তর্ধানের পরে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা দেখেছি এই শহীদ জিয়ার অন্তর্ধানের পরে বাংলাদেশ একটা গভীর সংকটে পতিত হয়েছিল। আবার ঠিক আদর্শ হারা বাংলাদেশ একটা কঠিন পথ অতিক্রম করেছিল। সেই পথে বাংলাদেশ অনেক দিনই হয়তো অতিক্রম করেছে। বাংলাদেশের জনগণ সেই জিয়াউর রহমানের যেই রাজনীতি, সেই রাজনীতি তার দলের মধ্য থেকে পায় নাই। এটা ছিল মানুষের জন্য একটা না পাওয়ার কষ্ট। তো যাই হোক, বহুদিন পরে বাংলাদেশে একজন উদীয়মান নেতা হিসাবে আজকের শহীদ ওসমান হাদিকে বাংলাদেশ যেন বক্ষে ধারণ করছিল, বক্ষে ধারণ করে তাকে নিয়ে নূতন বাংলাদেশ বিনির্মাণের একটা স্বপ্ন দেখছিল। তো এখানে হয়তো আমরা শুরুতেই আশাহত হলাম, হোঁচট খেলাম। আমাদের ভাগ্যে শহীদ হাদি বেশি দিন জুটল না। তো আমরা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে আমরা একান্তভাবে আশাবাদী ছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এই শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে ধরে এবং এই হত্যাকাণ্ডের পিছনে যারা মাস্টারমাইন্ড হিসেবে আছে এবং এর পিছনে যারা বেনিফিশিয়ারি আছে তাদেরকে ধরে এর যথোপযুক্ত মোটিভ বের করে এবং
এই বাংলাদেশ একটা উদীয়মান সম্ভাবনাময়, যে বাংলাদেশের প্রাণ প্রাণ স্পন্দন হিসেবে ইতিপূর্বে নিজেকে আত্মপ্রকাশ করেছে, সেই ছেলেটির হত্যাকাণ্ডকে একেবারেই এবার হালকাভাবে না দেখে 24 ঘন্টার ভিতরে আমরা তার হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের সম্মুখীন করার আশাবাদী ছিলাম। কিন্তু জাতীয় দুর্ভাগ্য, আমরা তা এখনো দেখতে পাই নাই। কারণ অনেক দিন হয়ে গেছে বাংলাদেশের সেই প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ আপামর মানুষের প্রাণের স্পন্দন শহীদ ওসমান হাদির শাহাদাত বরণ দিনটি চলে গেছে। তো একটা সরকার এত বড় ব্যর্থ হলে যে এই কাজটা এত অবহেলিত থাকে, তা আমাদেরকে অবাক করেছে। আমাদেরকে কষ্টের পর কষ্ট দিয়ে যাচ্ছে তার সরকারি আচরণ দ্বারা। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শুধু তাই না, এই দেশের বিভিন্ন গোষ্ঠী, আমার কাছে মনে হয় এই ওসমান হাদির এই মৃত্যু ঘটনাটাকে ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্য, আজকে জাতির কাছ থেকে ওসমান হাদিকে আড়াল করার জন্য আজকে তারা নানা রকমের আজকের কুচক্রে লিপ্ত হয়েছে। তারই অংশ হিসেবে আমরা দেখলাম যে আমাদের এই ওসমান হাদির যেদিন শাহাদাত বরণ করে, সেদিনই বাংলাদেশে 2টি পত্রিকা অফিসে এক শ্রেণীর উচ্ছৃঙ্খল মানুষ হামলা চালায়, সেখানে অগ্নিসংযোগ করে। এই জাতীয় ধ্বংসাত্মক কাজ যদিও ওসমান হাদির শাহাদাত বরণকে কেন্দ্র করে করা হয়েছে, তো শাহাদাত এই জাতীয় কার্যক্রম কিন্তু আসলে ওসমান হাদির জীবদ্দশায় ওসমান হাদি পছন্দ কখনোই করে নাই। কারণ তার ভারতের আধিপত্য বিরোধী তৎপরতা ছিল, ভারতের আধিপত্য বিরোধী ভূমিকা ছিল, ভারতের আধিপত্য বিরোধী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ছিল, এদেশে ইনসাফের রাজনীতি, ইনসাফের রাষ্ট্র কায়েম করার স্বপ্ন ছিল। কিন্তু তার ভিতরে ধ্বংসাত্মক কার্যক্রমের উস্কানি দেওয়ার বা ধ্বংসাত্মক বা জাতিকে বিভক্তি করার মতো বিভক্তি সৃষ্টিকারী কোনো তৎপরতা আমরা দেখি নাই। তার সকল কথারই মূলে ছিল ঐক্যবদ্ধ জাতি এবং দল মত নির্বিশেষে সকলকে নিয়ে একটা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তো দেখলাম আমরা সেই হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এদেশে আবার সেই বিভক্তির রাজনীতি শুরু হয়েছে। সে প্রদর্শন শ্রোতামণ্ডলী, তো আমার কাছে মনে হয় সেই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের মতো ওই আমলে একটা ঘটনা আমরা দেখতাম, স্বৈরাচারী সরকার শেখ হাসিনার মতো। সেখানে দেখতাম কি, যে দেশে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হয় সরকারের পক্ষ দিয়েই, এবং সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে চাপা দেওয়ার জন্য সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা যখন জাতির একটা আলোচিত বিষয় থাকে, সেই আলোচিত বিষয়টাকে আবার চাপা দেওয়ার জন্য আবার একটা আলোচিত ঘটনার অবতারণা ঘটানো হয়। তা আমরা লক্ষ্য করেছি আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ বিনির্মাণের একটা উঠতি একজন সম্ভাবনাময় নেতৃত্ব ওসমান হাদিকে হত্যা করার পরে এই কুচক্রী মহল, আমরা মনে করি এই বাংলাদেশ বিনির্মাণের জন্য, বাংলাদেশকে বাংলাদেশিদের মতো করার জন্য যারা স্বপ্ন দেখছে, সেই ওসমান হাদির স্বপ্নেরই বিরোধী কোনো চক্র এই ওসমান হাদির হত্যাকাণ্ডকে ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্যই আজকের এই প্রথম আলো এবং ডেইলি স্টার নামক পত্রিকা দুটি অগ্নিসংযোগ ঘটিয়েছে। কারণ আমরা দেখছি সে ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিয়ে যেখানে জাতি ঐক্যবদ্ধভাবে সমস্বরে কথা বলার কথা ছিল, আজকে সেটা না করে দেখেন সেই ডেইলি প্রথম আলো ডেইলি স্টারের অগ্নিকাণ্ড নিয়ে জাতি আজকে যেন তথাকথিত সুশীল সমাজ, তথাকথিত সেকুলার এবং তথাকথিত সেই সংস্কৃতি ব্যক্তিবর্গদের নেতৃত্বে আজকের বাংলাদেশে একটা ন্যারেটিভ সৃষ্টি করা হচ্ছে। এবং সেই ন্যারেটিভটা ছিল আসলেই যেন যে দেশে মিডিয়ার উপরে আক্রমণকারী, তারপরে এখানে বাক স্বাধীনতা, মুক্ত মত প্রকাশের বিরুদ্ধে একটা গোষ্ঠী যেন উত্থান ঘটেছে। আসলে একে কেন্দ্র করে আবার আমরা দেখলাম যারা 24 সনের 5ই আগস্টে বিপ্লব ঘটিয়েছে, সেই আপামর ছাত্র জনতা, সেখানে মাদ্রাসা ছাত্র ছিল, এদেশের ইসলাম প্রিয় জনগণ ছিল, সেই ইসলাম প্রিয় জনগণ মাদ্রাসা ছাত্রদের বিরুদ্ধে যেন একটা অঙ্গুলি নির্দেশন করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী,
আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত গভীর উদ্বেগের সাথে যে এই প্রথম আলো ডেইলি স্টারকে এই 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 অগ্নিসংযোগের কে কেন্দ্র করে এদেশে একজন আলেমকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই কুখ্যাত আসিফ নজরুল যেই আসিফ নজরুল ছিল একসময় এই বাংলাদেশে জানেন আপনারা যে ইসলামপন্থী একটা দলের বিরুদ্ধে ইসলামপন্থীরা দলকে সাপ্রেস করার জন্য ইসলামপন্থীরা দলকে একেবারে প্রায় কি বলবেন বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য তারা তৎপরতা ছিল। তথাকথিত ঘাদানি কমিটি নামক একটা কমিটি ছিল। সেই কমিটির মানে প্রধান ছিলেন জাহানারা ইমাম। উনি দুইজন শহীদের মা, যত সময় জানি আমার জানাতে ভুল নয় তাকে। তবে উনি দুর্ভাগ্যজনকভাবে উনি ভারতীয় আধিপত্যবাদের পক্ষপাতদুষ্ট মানসিকতা লালন করতেন। তো বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে উনি বেমালুম হয়ে ভারতীয় আধিপত্যের পক্ষপাত ধারণ করতেন। সেই জাহানারা ইমাম, সেই জাহানারা ইমামের আইনি পরামর্শদাতা আমার জানা যদি ভুল না হয়ে থাকে, সেই জাহানারা ইমামের একসময় মানে সঙ্গী ছিলেন এই আসিফ নজরুল। তো চিন্তা চেতনা বিশ্বাসে উনি অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় সেই জাহানারা ইমামরা যে চিন্তা চেতনা লালন করতেন সেই ইসলাম বিরোধী এবং সত্যিকার অর্থে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যাদের হাতে নিরাপদ এবং যারাই প্রকৃতপক্ষে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব দিন আসলে যদি দরকার হয় প্রাণ দিবে সেই তাদের এই বিরুদ্ধে সেই আসিফ নজরুল আবার যেন লেগেছে। তো আমাদের প্রশ্ন হলো এই ওসমান হাদির হত্যাকাণ্ড কার সাথে যারা জড়িত তাদের মানে যারা মাস্টার মাইন্ড এবং তার হত্যাকাণ্ড থেকে যারা বেনিফিশিয়ারি হবে তাদেরকে কোনো প্রকার কোনো গ্রেপ্তারের মানে ব্যবস্থা না করে ওসমান হাদির হত্যাকাণ্ডের ব্যাপারে তার বিচারের ব্যাপারে কোনো প্রকার কোনো তৎপরতা না দেখিয়ে একেবারেই দৃশ্যমান কোনো তৎপরতা না দেখিয়ে বরং আজকে ওই প্রথম আলো ডেইলি স্টারে যে দুর্ঘটনা ঘটেছে অবশ্যই আমরা একে নিন্দা জানাই, অবশ্যই একে নিন্দা জানাই। তাহলে সেই নিন্দনীয় কাজটার সাথে জড়িত করে কেন দেশে আলেমদেরকে গ্রেপ্তার করা হবে? কেন আলেম ছাড়া অন্য কেউ সাথে জড়িত থাকতে পারে না? আমাদের প্রশ্ন হলো এই যে আলেম ছাড়া কি এদেশে অন্য কেউ এই জাতীয় ধ্বংসাত্মক কাজ করে না? আলেমরাই কি দেশে ধ্বংসাত্মক কার্যক্রম চালায়? এই পতিত সরকারের আমলে আমরা দেখেছি যে সাপোর্টাস করে সরকারের পক্ষ থেকে সাপোর্টাস করে সেইটাই এদেশের আলেম সমাজ, ইসলাম প্রিয় জনগণ, ইসলামী শক্তির বিরুদ্ধে একটা নেগেটিভ দাঁড় করানো হতো এবং দুনিয়াবাসীকে দেখানো হতো এই আলেমরা বাংলাদেশের মুসলমান যারা কথা বলে, ইসলামের যারা কথা বলে তারা এদেশে সেই জঙ্গি ও মুক্তমুখ ইত্যাদি সেই একই কথা একই কাজ আবার এই আসিফ নজরুলের দ্বারা আমরা দেখতে পেলাম। তাহলে আসিফ নজরুল সম্পর্কে এতদিন জাতীয় যে সন্দেহ ছিল যে আসিফ নজরুল আসলে বিদেশি চর ওই রয়ের দালাল এবং এই সরকারের মধ্যে ঘরের রাজা বিভীষণ হিসেবে কাজ করছে এবং এই সরকারের যত ব্যর্থতা বিপ্লবের অনুকূলেই দাবির অনুকূলে কাজ করতে যে সরকারের কাছে যত দাবি ছিল সেই দাবিকে মিসগাইডেড করে এই আসিফ নজরুল এদেশে একটা বিপ্লবী সরকার গঠন না করে সেটা জগা খিচুড়ি সরকার গঠন করাইছে এবং সেই জগা খিচুড়ি সরকারে এই পতিতদের যে রাষ্ট্রপতি ছিল কবর জিয়াদের রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকে রেখে এই সরকারকে একটা ব্যর্থ সরকারে পরিণত করছে আসিফ নজরুল। তার দিন শেষে আমরা স্পষ্টভাবে বলতে চাই আসিফ নজরুলের চরিত্র উন্মোচিত হয়ে গেল। আজকের এই আসিফ নজরুলের ব্যাপারে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ দাবি করে এই জাতি এই আসিফ নজরুল সরকার থেকে অবিলম্বে বরখাস্ত করে এই আসিফ নজরুলকে গ্রেপ্তার করে এই সরকারকে ব্যর্থ করার পেছনে যত ষড়যন্ত্র আছে এই সরকারের বিরুদ্ধে ভারতীয় চর হিসেবে এই সরকারকে দুর্বল করার জন্য, সরকারের কাজ করতে না দেওয়ার জন্য সকল কিছুর মূলেই আসিফ নজরুল একে বরখাস্ত করে মন্ত্রী পরিষদ থেকে একে গ্রেপ্তার করে একে রিমান্ডে নিয়ে এর কাছে তথ্য আদায় করা হোক যে সে দেশের বিরুদ্ধে কেন এবং কিভাবে এই দেশকে ব্যর্থ করার জন্য, এই দেশকে অকার্যকর করার জন্য তার ষড়যন্ত্র বাস্তবায়ন নির্লক্ষ শেষে প্রণয়ন করেছে। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আসিফ নজরুলকে আমরা এই সরকারে আর দেখতে চাই না। আসিফ নজরুল এই সরকারের মধ্যে সেই ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করে একজন ঘরের রাজা বিভীষণ। অন্যথায় সেই বিপ্লবে যারা প্রাণ দিয়েছে সেই প্রাণ দানকারী সেই মাদ্রাসা ছাত্র, সেই মাদ্রাসা শিক্ষিত আলেম সমাজ কারা না দেশে প্রাণ, সেই জুলাই পক্ষের যারা শক্তি তাদেরকে সে আবার গ্রেপ্তার করানো শুরু করছে এবং ইসলামের বিরুদ্ধে তারা সে ন্যারেটিভ সৃষ্টি করতে যাচ্ছে। এটাই জাতি পছন্দ করে না। কাজে আসিফ নজরুলকে বরখাস্ত করে গ্রেপ্তার করা হোক, এই দেশের মানুষের দাবি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই প্রথম আলো ডেইলি স্টারকে আজকে যেভাবে হাইলাইট আনা হচ্ছে অবশ্যই আমরা আবারও বলছি আমি ব্যক্তিগতভাবে
মিথ্যার উপরে চড়াও না হয়ে মিথ্যার কাছে আমরা সত্য নিয়ে রাখবো। এইটা হলো আমার ব্যক্তিগত একটা দৃষ্টিকোণ। মিথ্যাকে মিথ্যা বলে চিল্লাচিল্লি না করার চেয়ে বরং মিথ্যার কাছে সত্য নিয়ে রাখবো, সত্য তার স্বমহিমায় উদ্ভাসিত হবে। তা আজ এই যে প্রথম আলো এবং ডেইলি স্টার এরা বাংলাদেশের সবসময় জন্য বাংলাদেশের বিরুদ্ধে তৎপরতা চালিয়েছে। এমনকি সেই পতিত সরকার শেখ হাসিনা ওরকম সংসদে দাঁড়িয়ে প্রথম আলোর বিরুদ্ধে কথা বলেছেন। তো যাই হোক, এই প্রথম আলো সবসময়ের জন্য একটা প্রতিবেশী দেশের স্বার্থ সংশ্লিষ্ট এখানে দেশে কাজ করে। তা আমার কথা হলো এই জন্য প্রথম আলোর বিরুদ্ধে এইভাবে ধ্বংসাত্মক কাজ করার কোনো সুযোগ নাই, এইভাবে ধ্বংসলীলা সাধন করার কোনো সুযোগ নেই। বরং প্রথম আলো নেগেটিভ সৃষ্টি করতে চাই দেশে, আমাদেরও যে এই প্রথম আলো যদি কেউ যদি অপছন্দ করি, প্রথম আলোর বিরুদ্ধে যদি আমাদের কোনো মত থাকে তাহলে আমাদের কথা হলো আমাদেরও ওই প্রথম আলোর মতো একটা প্রচন্ড রকমের শক্তিশালী মিডিয়ার সৃষ্টি করতে হবে। এবং আমরা মিডিয়ার সৃষ্টি করে আমরা বুদ্ধিভিত্তিক লড়াই করব। বুদ্ধিভিত্তিক লড়াই হবে আমাদের জন্য আজকাল ইনফরমেশন টেকনোলজির এই যুগে শ্রেষ্ঠ লড়াই, উত্তম লড়াই। এইটাই হবে মানবিক, একই সাথে মানবিক লড়াই। এবং এই বুদ্ধিভিত্তিক লড়াইটা যত প্রবল হবে, যত প্রকট হবে, ততই আমরা আমাদের দেশের বাংলাদেশিদের অনুকূলে, বাংলাদেশিদের পক্ষে এবং এদেশের ইসলামী জনতার পক্ষে আমরা জনমত সৃষ্টি করতে পারবো। এটাই হলো আমাদের দৃষ্টিকোণ। কিন্তু এজন্য ওই যে মিথ্যা, ওই যে মানে আধিপত্যবাদের পক্ষের প্রথম আলো, ডেইলি স্টার, এদের উপরে কোনো ধ্বংসাত্মক কার্যক্রম করার কোনো সুযোগ নাই। বা এই যে কোনো ক্ষেত্রে আমার কথা হলো মিথ্যা বলে চিল্লা আমরা করবো না। মিথ্যার কাছে আমরা সত্য উপস্থাপন করবো। মিথ্যার পাশাপাশি আমরা সত্যকে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করবো। তাহলে এইসব মিথ্যা একসময় জাতি থেকে বানের প্লাবনের মতো এটা নিরুদ্দেশে চলে যাবে, নির্বাসনে চলে যাবে। এই জাতীয় বুদ্ধিভিত্তিক লড়াই হোক আমাদের, এবং এটাই বৈজ্ঞানিক লড়াই, এটাই বুদ্ধিভিত্তিক লড়াই হবে আজকাল আমাদের যুগের আজকের কাঙ্ক্ষিত লড়াই। কাজেই যারা এই জাতীয় ধ্বংসাত্মক কার্যকলাপের সাথে জড়িত হতে চায় বা জড়িত করে নিজেদেরকে, তাদের প্রতি আমাদের নিন্দাবাদ। এবং তারা আবেগী কাজ না করে আমার আবারও কথা, এই জাতীয় ধ্বংসাত্মক কার্যকলাপ নয়, বরং আসলে বুদ্ধিভিত্তিক লড়াইয়ের মাধ্যমে আমরা আধিপত্যবাদীদের দেশের থেকে আমরা বিতরণ করার ব্যবস্থা করি, তাদেরকে আমরা দুর্বল করতে চেষ্টা করি। এই জন্য আমরা আমাদেরও এই জগতের প্রচন্ড রকমের শক্তিশালী মিডিয়া সৃষ্টি করি যে মিডিয়ার দ্বারা আমরা ভারতীয় বা আধিপত্যবাদী ন্যারেটিভের বিরুদ্ধে আমাদের বাংলাদেশিদের এবং এই যে অধিকাংশ মানুষের পজিটিভ চিন্তা ভাবনার অনুকূল আমরা নেগেটিভ সৃষ্টি করি। আবারও আমি এই প্রথম আলো এবং প্রথম আলো ডেইলি স্টারের ব্যাপারে যারা আজকে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছে তাদের প্রতি আমাদের নিন্দাবাদ। এবং তার সাথে সাথে আমি কথা বিশ্বাস করি এই কার্যক্রম কশ্চিনকালেও হাদিকে যারা লালন করে, বাংলাদেশ এবং বাংলাদেশি চিন্তা ভাবনার, এদেশের অধিকাংশ মানুষের চিন্তা ভাবনা যারা লালন করে, দেন সেই অধিকাংশ মানুষের চিন্তা ভাবনার অধিকারী মানুষ এটা করছে, এটা আমি বিশ্বাস করি না। আবারও বিশ্বাস করি যে এই হাদির হত্যাকাণ্ডের ঘটনাকে, এই বিচার কার্যের দাবি যেখানে আজকে বাংলাদেশ উত্তাল থাকার কথা ছিল, সেই বিচার কাণ্ডকে সেই দাবিকে আজকে যারা স্থগিত করতে চেয়েছে, সেই দাবিকে যারা আজকে সাপ্রেস করতে চেয়েছে, তাদেরই বরং হাদিকে লালন করে তাদের বিরোধী একটা চক্রেরই কাজ এটা। এবং আসিফ নজরুল আমরা বলবো সেই চক্রদের খুঁজে অর্থাৎ হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা এর সাথে কোনো না কোনো ভাবে এর মাস্টার হিসেবে কাজ করছে এবং এই হাদির হত্যাকাণ্ড থেকে যারা বেনিফিশিয়ারি হবে তারাই এর সাথে জড়িত। এই প্রথম আলোর এই ট্র্যাজেডির সাথে, ডেইলি স্টার ট্র্যাজেডির সাথে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের বিচারের সম্মুখীন করার জন্য এই কুখ্যাত আইনমন্ত্রী এবং এই নপুংসক সরকার যে বসে আছে আমার এখানে বাংলাদেশে, এই সরকারের প্রতি, যেই সরকারের কাছে দেশের মানুষ আপামর মানুষের বিরাট বুক ভরা আশা ছিল, পদে পদে ব্যর্থতা পরিচয় দিয়েছে, সেই সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান রইল। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, এরপরে আমি একটা কথা বলবো মিস্টার নুরুল কবিরের ব্যাপারে। মিস্টার নুরুল কবির হাদির ব্যাপারে একটা মন্তব্য করেছেন। সেই মন্তব্য এরকমের যে উনি হাদিকে খুব পছন্দ করেন, উনি হাদির সব অনেক কিছুই পছন্দ করেন, তো কিন্তু উনি একটা জিনিস পছন্দ করেন যে হাদি এদেশের ধর্মভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। তো আপনি আসলে মিস্টার নুরুল কবির, আপনি তো অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ, আমি একসময় আপনাকে শ্রদ্ধা করতাম, কথাটা ভালো লাগতো, স্পষ্টভাষী মানুষ। কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল একটা কথা বলেছেন, কথাটা ছিল এই, আমি ভুল না করি, জানা যদি ভুল না থাকে, যে তুমি অনেক কিছু অর্জন করেছো, তুমি অনেক কিছুর জ্ঞান রাখো, কিন্তু তুমি আল্লাহকে চিনলা না, তাহলে তুমি সবচেয়ে নির্বোধ ব্যক্তি।
তাহলে তুমি সবচেয়ে নির্বোধ ব্যক্তি। তো এই কথাটা আপনার জন্য আমি প্রয়োগ করলাম আজকের সেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথাটা, যে আপনি অনেক কিছু জানছেন সেকুলার, এই 3 দিনের দুনিয়ার বুড়ি বুড়ি অনেক অনেক বই, দর্শন শাস্ত্র, অনেক অনেক কিছু পড়ালেখা করে অনেক কিছু শিখেছেন, কিন্তু দুর্ভাগ্য যে আপনি আপনার সৃষ্টিকর্তাকে চেনেন না, আমাদের আল্লাহকে চেনেন না, এবং আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে চেনেন না। যে না চেনার কারণে আজকের আপনি এই মন্তব্যটা করছেন। যদিও যদিও আহাদি কখনোই ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার কথা বলছে, এটা আমরা জানি নাই। ইসলামের পক্ষে কথা বলছে, ইসলামের মানবতাবাদের কথা বলছে, ইসলামের ইনসাফের রাষ্ট্র কায়েম করার কথা বলছে। ইনসাফ ইনসাফ সেই ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে সে কিন্তু হাদি এই কথাও বলেছে, ইভেন কি আওয়ামী লীগের মধ্যে যদি কেউ ভালো থেকে থাকে, যারা পরিচ্ছন্ন ছিল আওয়ামী লীগের, যারা কোনো খারাপ কাজ করে নাই, তাদেরও সে তাদের বিরুদ্ধে কোনো তাদের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক কাজ হোক, এটা সে চায় না। আবার একই সাথে এই কথাও বলছে, আওয়ামী লীগ যারা করে দেশেই মানুষ, তারা ভুল করছে, তারা তওবা করে আবার এই দেশে রাজনীতি করবে, তাহলেও তারা ওয়েলকাম, এই কথাও হাদি বলছে। কিন্তু তাহলে সেইটা দেখে আপনি সে বলছে ইনসাফের রাষ্ট্র কায়েমে করার কথা, আর ইনসাফের কথাটা কিন্তু ইসলামই বলে। ইনসাফ শব্দটা ইসলামের পরিভাষা, এই জন্য আপনার গায়ে আগুন চুলকায়। নুরুল কবির সাহেব, আমাদের গায়ে চুলকায়, এরকম চুলকানি মারা শুরু হয়েছে নাকি? তাহলে আপনাদেরকে নিয়ে বাংলাদেশ আর চলবে কিভাবে? আপনারা তো এই 17 বছর পর্যন্ত অনেক 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 ছিঁড়ে বাংলাদেশকে এই স্বৈরাচার মুক্ত করেছেন। তো এখন এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এই ছেলেপানদের জীবনের বিনিময়ে। সেই ছেলেরা বাংলাদেশকে নূতন দৃষ্টিভঙ্গি নিয়ে নূতন বাংলাদেশ বিনির্মাণ করে, নূতন বাংলাদেশ আজকের মানে মানে বিনির্মাণ করবে। সেই ছেলেদের গুলোকে আপনারা এভাবে একটা ভিন্ন ন্যারেটিভ দিয়ে তাদেরকে আজকের জাতির যে মানুষ তাকে পছন্দ করে, এদেশের আপামর মানুষ তাকে লালন করে, সেই ক্ষেত্রে তো আপনি তাদের বিরুদ্ধে একটা নেগেটিভ সৃষ্টি করতে চাচ্ছেন। আপনারা আসলে জ্ঞান পাপী। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে সেই অবজারভেশনটা আমি বলবো, যে আপনারা অনেক কিছু অর্জন করতে পারছেন, অনেক কিছু জ্ঞান নামে অর্জন করতে পারছেন, লালন করতে পারছেন, ধারণ করতে পারছেন, লালন করেন, কিন্তু আল্লাহকে জানলেন না, আল্লাহকে চিনলেন না, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা চিনতে পারলেন না, জানতে পারলেন, তাহলে আসলে কিছুই করতে পারেননি। আসলে সবচেয়ে আপনি গণ্ডমূর্খ, আপনি আসলে সবচেয়ে গণ্ডমূর্খ। কারণ আমার এই দুনিয়ার সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যে মাইকেল হার্টস, যে সেই 100 ব্যক্তির উনি একটা লিস্ট করছিলেন, এবং সেই লিস্টে উনি সবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি স্থান দিয়েছেন। এবং এই স্থান দেওয়ার পরে উনার দেশের খ্রিস্টানদের পক্ষ থেকে প্রচন্ড রকমের, এবং পশ্চিমা সভ্যতার ধারক ভক্তাদের কাছে প্রচন্ড রকমের সমালোচনার সম্মুখীন হয়েছে সেই মাইকেল হার্টস। হ্যাঁ, উনি তখন একটা বক্তব্য দিয়েছিলেন, তাকে যারা সমালোচনা করতেছিল, সেই তাদের বিভিন্ন তাদের ভাষায়, সেই জ্ঞানী গুণী অনেক বড় বড় আপনাদের মতো লোকটা সমালোচনা করতেছিল সেই হার্টসের। তো উনি বলছিলেন, দেখো তোমরা দেন একটু দুনিয়া নিয়ে, মানে এই জ্ঞান নিয়ে ক্যাট করো, সেই রাষ্ট্রবিজ্ঞানী হোক, সমাজবিজ্ঞানী হোক, অর্থনীতিবিদ হোক, তারা কিন্তু এই দুনিয়া নিয়েই সব ক্যাট করো। এই দুনিয়ার জীবন তোমার শেষ, তোমার সেই দর্শনের তোমার সবকিছু শেষ। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তিত্ব, যিনি একই সাথে সেকুলার অ্যাজ ওয়েল অ্যাজ রিলিজিয়াস। উনি তাদেরকে সেই ওনার সমালোচনা যারা করছিলেন, যে হযরত মুহাম্মদ সাল্লামকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে তিনি সবার আগে উপরে স্থান দিয়েছেন, তখন তার সমালোচনাকারীদের এই কথাই শুধু বলেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এমন এক ব্যক্তিত্ব, যিনি একই সাথে সেকুলার এবং রিলিজিয়াস দুই শ্রেণীর মানে মানুষকেই উনি কিন্তু আজকের মানে মানুষের জন্য অনেক কিছু করতে গেছেন। তার মানে এই দুনিয়ার জীবনে এবং আখিরাত নামক একটা জীবন মানুষের কাছে বিশ্বাসের জীবন আসে। এই আখিরাতের কালটা যেন বিশ্বাসকারী, এই বিশ্বাসের মানুষগুলা কিন্তু একজন দুজন না, 1,000 2,000 না, 1 কোটি 2 কোটি না, পৃথিবীতে আজকে 200 কোটি মানুষ এই বিশ্বাস লালন করে। এই 200 কোটি মানুষের ভিতরে বিজ্ঞানী আছে, দার্শনিক আছে, নানা রকমের, তারাও কিন্তু আপনার মতো এই নুরুল কবির মতো অনেক 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 জ্ঞানী আছে। তো তারা কিন্তু সবাই বোকা না। মাইকেল পিকে হার্টস এই কথাটাই কিন্তু বলছিলেন না। আমি এই কথাটাই কিন্তু উনি বলছেন। তাহলে যেই ব্যক্তি একই সাথে পার্থিব এবং সেকুলার আছে, পার্থিব এবং রিলিজিয়াস, সেকুলার এবং রিলিজিয়াস, পার্থিব এবং আধ্যাত্মিক, পারলৌকিক এবং ইহলৌকিক দুই জগতের মানুষকেই যে আন্দোলিত করতে পারছে, দুই জগৎ কেন্দ্রিক এক বিশাল একটা মানব গোষ্ঠী সৃষ্টি করতে পারতেছে, এবং সেই 1,500 বছর অন্তর্ধানের পরেও যেই মানুষটাকে এই দেশের এই দুনিয়াতে শত কোটি মানুষ লালন করে এবং কিয়ামত পর্যন্ত তাকে লালন করবে, তার কৃতিত্ব বেশি, তার যোগ্যতা বেশি, নাকি তোমার এই 3 দিনের এই দুনিয়া তুমি একটু বস্তুবাদী দর্শন দিয়ে তুমি দিয়ে গেলা,
কয়েকদিন পরে এসে সেই দর্শন আর একজনে বদলাইয়া আর একটা দর্শন দিয়ে তোমারটাকে ব্যর্থ প্রমাণ করিয়া তার দর্শন নিয়ে দুনিয়া চলতেছে। এই 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 তোমার এই 3 দিনের দুনিয়াদার এই এই জাতীয় দার্শনিকটা তোমার শ্রেষ্ঠ তোমার চাইতে। তাহলে মাইকেল পিকাহার্জের সেই কথাই তো আপনাকে নুরুল কবির সাহেব বলবো, আপনার দুনিয়া নিয়ে ক্যাট 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 করছেন, ক্যাট 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 করছেন। আপনার এই ক্যাটকাটানি কিন্তু বহু এরকম মানুষ করে, কিন্তু এই ক্যাটকাটানি দিয়া কিন্তু আপনারা ওসমান হাদিকে অবমূল্যায়ন করতে পারবেন না। তবে আপনাদের প্রতি আমাদের দয়া হয় যে আপনারা সবসময়ের জন্যই এদেশে প্রতিষ্ঠিত মানে মানে সবলকে সোজা কথা, সবলকে আপনারা সবসময়ের জন্য পুষ্টি দিয়া, ন্যারেটিভ দিয়া প্রতিষ্ঠিত রেখে আপনার সাথে তার থেকে মধু পান করেন, আমাদের বিশ্বাস। এবং এখন দেখছেন বাতাস কোন দিকে বয়, সেই বাতাস অনুসারে আপনার নিজেদেরকে আবার হয়তো প্রতিষ্ঠিত করবেন এবং সবসময়ের জন্য আমরা সেই মানে প্রতিশোধীদের থেকে মধুপান করবেন। কিন্তু এজন্য কিন্তু আপনারা ওসমান হাদিদেরকে এই বাংলাদেশের মানুষের হৃদয় থেকে দূরে সরাতে পারবেন না। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা আশা করেছিলাম 54 বছর পর্যন্ত এই যে ব্যর্থ তথাকথিত বুদ্ধিজীবী, ব্যর্থ লেখিয়ে, তারপরে সংবাদকর্মী, মিডিয়া কর্মী, যারা ক্যাট ক্যাট কট ক্যাট 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 করতে পারছে, রাষ্ট্র ব্যবস্থাকে শুধুমাত্র ব্যর্থতার গেলা নিয়েই শুধু এনে দিয়েছে, কিছুই করতে পারে নাই, না পারছে মানুষের নৈতিক চরিত্রের পরিবর্তন করতে, না পারছে মানুষের মানে পজিটিভ চিন্তা ভাবনার সৃষ্টি করতে, না পারছে মানুষের ভিতরে দেশপ্রেম বোধ সৃষ্টি করতে, না পারছে এই বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে। সেই ক্যাটকাটানিরা আজকের আবার ওসমান হাদির মতো ছেলেকে আজকের সুকৌশলে আজকে নেগেটিভ ন্যারেটিভে আখ্যায়িত করে তাকে আজকে তার হৃদয় থেকে দূরে সরাতে যাচ্ছেন। এই জাতীয় জ্ঞান পাপীর আচরণ থেকে আপনারা বেরিয়ে আসুন। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই যে আপনারা বয়স্ক মানুষ, আপনাদের দিকে তাকিয়ে আছে জাতির মানে ভবিষ্যতের নেতৃত্ব, নূতন প্রজন্ম। আপনারা তাদেরকে সুন্দরভাবে পজিটিভ দৃষ্টিকোণ দিয়ে, এই দেশের অধিকাংশ মানুষ যে দৃষ্টিভঙ্গি লালন করে সেই দৃষ্টিভঙ্গির আলোকে আপনারা আপনার ধর্ম যদি আপনাদের যদি গাত্রদাহের হয় তো সেখানে আপনারা বাংলাদেশকে আপনারা একটা স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যেই কথা বলা দরকার সেই কথাটা কেন বলেন না? অন্তত সেই ক্ষেত্রে ওদের সাথে আপনি ঐক্যমত লালন করেন না। ওরা 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 অন্তত আধিপত্য মুক্ত একটা বাংলাদেশ চায়। সেখানে আপনাদের এত 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 গাত্রদাহ কেন? সেখানে আপনাদের এত গাত্রদাহ হবে কেন? সেখানে তো অন্তত এদেরকে আপনি সমর্থন দিতে পারেন। অথচ আপনারা সে আধিপত্যবাদীদের করাল গ্রাস হয়ে বাংলাদেশ আবার পরিচালিত হোক সেই দেখে ন্যারেটিভই আমরা বাংলাদেশের প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। মানে লজ্জা লাগে না আপনাদের? লজ্জা লাগে না? এই স্বাধীনতার পর থেকে আপনারা ক্যাটক্যাট করতে 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 দেশটাকে একটা 54 বছরের ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছেন। তারপর আবার আপনার নিজেদেরকে কি বুদ্ধিজীবী, আর বুদ্ধিজীবীর কাজ কি? বুদ্ধিজীবীর কাজ হলো লাইট হাউস হিসেবে, বাতিঘর হিসেবে দেশের রাজনৈতিক নেতৃত্বকে সুপরামর্শ দিয়া দেশ বিনির্মাণে সহযোগিতা করে। এই বুদ্ধিজীবীদের কাজ কি? ওই প্রতিষ্ঠিতদের মানে তেলবাজি করে মধুপান করা। এটা স্বাভাবিক। একটা দেশের রাজনীতিবিদদের ভিতরে, গণতান্ত্রিক দেশের রাজনীতির ভিতরে স্বশিক্ষিত থাকে, মূর্খ থাকে, গণ্ডমূর্খ থাকে, শিক্ষিত থাকে, উচ্চ শিক্ষিত থাকে, মানে নানা কিসিমের মানুষ থাকে। তাদের ভিতরে হয়তো জ্ঞানের দুর্নীতি থাকতে পারে। এই রাজনীতিবিদদেরকে পজিটিভ ধারণা দিয়ে, পজিটিভ জ্ঞান দিয়ে, তাদেরকে বাতিঘরের মতো, লাইট হাউসের মতো জ্ঞান দিয়ে 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 তাদের দ্বারা দেশ যাতে সঠিকভাবে পরিচালিত হয়, দেশপ্রেমিক ধারায় পরিচালিত হয়, সেই রকমের মানে ভূমিকা পালন করে দেশের বুদ্ধিজীবী সমাজ। সেই বুদ্ধিজীবীরা যদি হয় বিদেশীয় ন্যায্য মূল্যের দালাল, সেই বুদ্ধিজীবীরা হয় যদি বিদেশের ন্যায্য মূল্যের বুদ্ধির ঢেকি, তো সেই দেশে অগত্যা যাত্রা ঠেকায় কে? সেই দেশে অগস্তা যাত্রা ঠেকায় সেই দেশের। তো আজকের আপনাদের লজ্জা হওয়া উচিত যে 54 বছর পর্যন্ত যেন এই দেশে যেন মানে কি বলবো আর কি, দলকানা দলাহন্দ দলীয় স্বার্থবাদীর নামে ব্যক্তি স্বার্থবাদীরা যে এই দেশকে শোষণ করে বিদেশি বেনিয়াদের মতো শোষণ করে বিদেশি বেনিয়ারা শোষণ করে তাদের নিজস্ব দেশে অর্থ পাচার করছে, আর দেশীয় শোষণকারীরা জাতীয় সম্পদ পাচার করে, বিদেশে পাচার করে, বেগম পাড়ায়, তারপরে মালয়েশিয়ায় সেকেন্ড হোম করছে। এগুলো তো আপনারা ঠেকাতে কিছু করতে পারেন নাই। আবার আজকে সেই ওসমান হাদিদেরকে আপনারা আজকের মানে বাংলাদেশের জনগণের অন্তর থেকে দূরে সরার জন্য আপনার নেগেটিভ সৃষ্টি করতে চাচ্ছেন। আপনাদের থুতু দিতে ইচ্ছা করে না, থুতু দিতেও আপনাদের আমাদের এটা পণ্ডশ্রম বলে মনে হয়। তো যাই হোক, আপনারা এখন বয়স্ক মানুষ, জাতিকে পজিটিভ ধারায়
আজকের আপনারা পরামর্শ দিয়ে জাতিকে বিনির্মাণ করতে, অন্তত শেষ জীবনে আপনারা জাতির জন্য কিছু একটা করছেন, এই জাতীয় কিছু কাজ করেন। আপনাদেরকে আমরা শ্রদ্ধা জানাবো, আপনাদেরকে আমরা লালন করব। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আর একটা কথা আমি বলবো যে এই বাংলাদেশে নূতন প্রজন্মের আইকন দেন এই ওসমান হাদিকে হত্যাকাণ্ডের পরে বিভিন্ন মহল থেকে বিচারের জন্য যখন চাপ দিতে শুরু করলো, জাতির ঐকান্তিক দাবি যখন আসলো দেন বিচার করবে, তো এই হত্যাকারী ধরা, হত্যাকাণ্ডের মাস্টার ম্যানেজার ছিল এবং হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি যারা তাদেরকে ধরে বিচারের যেখানে দাবি তুঙ্গে, তো তখন সেই আবার সেই কুখ্যাত আসিফ নজরুলের কথা আমাদের আনতে হয়। হ্যাঁ, সেই ভারতীয় চর, সেটা বাংলাদেশের মানুষকে একটা খোসা দেওয়াটা কথা বললো। জি, উনি বললেন যে 90 দিনের তার বিচার করা হবে। তার কোনো হত্যাকারীর সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি মানে এখন পর্যন্ত উনি দৃশ্যমান কোনো কার্যক্রম দেখাতে পারেন নাই, আর উনি 90 দিনের ভিতরে বিচার করবেন। 90 দিনের ভিতরে বিচার আপনি করবেন কেমন? আমরা তো 1 মাস 1.5 মাসের ভিতরে আপনি ক্ষমতা ছেড়ে চলে যাচ্ছেন। নাকি আপনাদের কারোর সাথে আতাত হয়েছে, আপনার সাথে কারো, যেন তারা আপনাকে কেউ ক্ষমতায় না আপনারা তারা ঠিক আইনমন্ত্রী হিসেবে রাখবে। তো এই জাতীয় দিবা স্বপ্ন যদি আপনি দেখতে চান, তাহলে আপনি জাতির গাদ্দার হিসেবে প্রতিষ্ঠিত হবেন। আর আপনাকে আবার একটা কথা বলছি, আপনার এই হৃদয় রক্তক্ষরণকার জাতির এই তাদের প্রাণের স্পন্দন, ওসমান হাদি মারা যাওয়ার পরে এই জাতির হৃদয় রক্তক্ষরণ ঘটতেছে। শুধু দলান্ধ দলকানা ছাড়া, দলান্ধ দলকারা বিবেকরুত ছাড়া আর কোনো মানুষ নাই যা হাদিকে লালন না করে, তার জন্য হৃদয় রক্তক্ষরণ না ঘটে। এই হৃদয় রক্তক্ষরণ করা মানুষগুলোর সাথে আপনি তৃষ্ণমূলক কথা বলে, এই দুটো হালকা কথা বলে আপনি এই মানুষগুলিকে আর কষ্ট দেবেন না। আপনাদের মতো নরাধমরা, আপনারা বাসালরা, আপনারা শুধু মানুষকে কষ্ট দিতে জানেন, জাতির সাথে বেইমানকি এই করতেই হয়তো আরো কিছু কার্যক্রম হয়তো করছেন বা করবেন, কিন্তু ইতিহাস কিন্তু আপনাদের ক্ষমা করবে না। একটা কথা মাথায় রাখা দরকার, এই বাংলাদেশ ব্যাংকের ডাকাত আতিয়ার রহমান, উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন। সেই আতিয়ার রহমান কিন্তু বাংলাদেশ এখন কিন্তু তার বাংলাদেশে কিন্তু অপ্রাসঙ্গিক মিস্টার আসিফ নজরুল সাহেব। এই কথাগুলো দিয়ে যত তাড়াতাড়ি আপনারা মানে হৃদয়ঙ্গম করতে পারবেন, ততই কিন্তু দেশ এবং জাতির জন্য কল্যাণকর, একই সাথে আপনাদের জন্য কল্যাণকর। তো বাংলাদেশে রক্তক্ষরণ করা মানুষগুলোকে আরো খোসা দিয়ে আপনি তামাশা করবেন না। আপনি বিচারের দৃশ্যমান কার্যক্রম দেখান। এই হাদির হত্যাকাণ্ড থেকে কারা বেনিফিশিয়ারি হচ্ছে, এটা আমি যতটুকু সম্ভব জানি, এটা ক্রিমিনোলজির একটা কথা আছে। সেই ক্রিমিনোলজির কথা অনুসারে অনেকেই বলে, আমরা মানুষ শোনা করি, আমরা তো ক্রিমিনোলজি জন্য আমি একজন ডাক্তার চিকিৎসক, সে যে এই যে একটা হত্যাকাণ্ড থেকে যারা বেনিফিশিয়ারি কারা বেনিফিশিয়ারি হতে পারে, তাদের দিকে প্রথম দৃষ্টিটা আঙ্গুলটা নির্দেশিত হয় এবং তাদেরকে ধরেই তাদের থেকে গোয়েন্দা বিভাগের বিভিন্ন তৎপরতার মাধ্যমে সেই হত্যাকারীদের ধরা হয়। তো সেই ক্ষেত্রে আপনারা কোনোই এখন পর্যন্ত দৃশ্যমান কিছু দেখাতে পারেন নাই। আপনারা বরং একটা গোষ্ঠীর তেল মালিশ করতে ব্যস্ত মানে হয়ে পড়ছেন। জাতি আপনাদেরকে এই আপনাদের অপতৎপরতা থেকে ইতিহাস এবং জাতি আপনাদের কোশ্চিনকালেও ক্ষমা করবে না। তো আমরা আবার আশা করি যে জাতিকে এইভাবে খোসা দিয়ে কথা না বলে, মানুষকে এই হৃদয় রক্তক্ষরণ করা মানুষগুলার হৃদয়ে খোসা দিয়ে তাদেরকে আঘাত না দিয়ে, তাদের সাথে তামাশা না করে, আমাদের প্রাণের স্পন্দন ওসমান হাদির সেই হত্যাকারীদের বিচারের ব্যবস্থা করুন, গ্রেপ্তারের ব্যবস্থা করুন। তার থেকে যারা বেনিফিশিয়ারি তাদেরকেও তারা মানে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত করে তাদের বিচারের ব্যবস্থা করুন। নাইলে ইতিহাস, এ জাতির ইতিহাস আপনাদের কোশ্চিনকালেও ক্ষমা করবে না। এটা আপনাদের মাথায় রাখা উচিত। ইউ শুড বিয়ার ইন মাইন্ড। এরপরে আমরা একটা কথা বলবো, নিরুফার বানু, বিএনপি নামক এই যে বাংলাদেশের অত্যন্ত বড় দল, সেই বড় দলটার ভিতরে নীলুফা বেগম নামে একজন মানে নেত্রী আছেন। উনি বিভিন্ন সময় টক শোতে আসতেন, খুব মানে বাকপটু, কথাবার্তা বলেন। অবশ্যই একসময় বিএনপি দলটি যখন মজলুম ছিল, তখন এই ভদ্র মহিলার কথা শুনতাম, কথাটা শুনতে খুব ভালো লাগতো। কিন্তু এখন তোমরা ক্ষমতায় পা দিয়েছেন, পা দেওয়ার সাথে সাথে দেশের রাজনীতিবিদদের একটা ব্যারাম আছে, তো মানে এটা মানে এদেশের রাজনীতিবিদদের এই একটা মস্ত বড় একটা মানে ব্যারাম। সেই ব্যারাম হলে ওনারা ক্ষমতার যখন একটু বাতাস পায়, তখন ওনাদের আর কেউ চিনতে পায় না। ওনাদের গায়ে এত তেজ, এত ওনাদের অহংকার, দিমাগ বেড়ে যায় যে তখন অতীতের কথা ভুলে যায়। তো
তো আমার কথা হলো, ক্ষমতায় থাকাকালীন সময় এত তেজ মানে কেন দেখাবো, দেমাক অহংকার কেন দেখাবো, যেন ক্ষমতা থেকে ছিটকে পড়ার সাথে সাথে তারা জনগণের রোষে পতিত হইয়া তারা ইঁদুরের গর্তে ঢোকা লাগে, ঢোকা লাগে। তা আমার কাছে মনে হয় এই নীলুফার বেগমরা ক্ষমতায় না গিয়েই ওনার ভাবখানা ওনার গায়ের তেজ একেবারে খুব মানে অহংকার দেমাক খুব বেড়ে গেছে। তো এই এই নীলুফার বেগম এদেশের আপামর জনগণের কোটি কোটি মানুষের প্রাণের স্পন্দন ওসমান হাদিকে কি গিনিপিগ নামে আখ্যায়িত করছে, গিনিপিগ। এবং সে আর একটা কথা বলছে, গণ্ডমূর্খের মতো, একেবারে নির্বোধ আহাম্বক গণ্ডমূর্খ যা, তার চাইতে একটা কথা বলছে, সেই ওসমান হাদির লক্ষ লক্ষ মানুষ হয়েছে তা জানা যায়, সেই মানুষগুলোকে নাকি মানে টাকা দিয়ে আনা হয়েছে। আমার আলোচনা অনেক বড় হয়ে গেছে, আসলে দুঃখিত, আমার মানে দর্শক শ্রোতা হয়তো এত কথা শুনতে চায় না। আমি একটা গল্প বলে আমি আমার ওনার বিষয়ে একটু উপস্থাপন করতে চাই। আমাদের গ্রাম বাংলার মানে সাপেক্ষে একটা গল্পটা হলে এই, অত্যন্ত ভোরবেলা একটা নদীর দুই তীরে বসে দুইজন লোক গোসল করতেছিল। হয়তো এই প্রান্তের এক ভদ্রলোক, উনি হয়তো ফরজ গোসল করে, উনি হয়তো নামাজে যাবেন, এই 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 জাতীয় একজন মানুষ গোসল করতেছে। তো এই যে গোসল করে নামাজে যাবে, এই লোকটা মনে মনে ধারণা করতেছে ওপারের এই গোসল করতেছ সেই লোকটার মানে দেখে এই নামাজ পথে যাবে, ফরজ গোসল সেরে সেই লোকটা ধারণা করতেছিল যে নেই, ওই লোকটাও মনে হয় আমার মতো সারা রাত্র হয়তো এখন এই গোসল টোসল করে হয়তো নামাজে যাবে। আর ওই আসলে ওই পরের দিকে লোকটা, সে আসলে সারা রাত চুরি চামারি করছে, আকাম কুকাম দুষ্কাম করছে। সেই দুষ্কাম করার পরে সে গোসল করতে আসছে। গোসল করে সে মনে করে এই যে নামাজ পড়তে যাবে যে লোকটা গোসল সেরে সেই লোকটাকে সে ধারণা করে ওই লোকটাও মনে হয় আমার মতো সারা রাত্র আকাম কুকাম দুষ্কাম করে এখন গোসল করতে আসছে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, তা আমার কথা হলো এই, বরিশালের ভাষায় আরো একটা কথা একটু নেগেটিভ সেন্সে বলে, যে যেমন ঢেমনি তার মনে পড়ে তেমনি। তো এইরকম মানে যে রকমের মানুষ লালন করে, যারা যে কাজটা ভিতরে মানে চলে, যা তাদের রপ্ত করা, মানে যেভাবে তারা চলে সেইভাবেই সমাজকে বা তার ছাড়ন্যকে সে মূল্যায়ন করতে চায়। তা আমার কথা এই যে নীলুফার বেগমরা তার তো কোনো প্রোগ্রামে লোকজন যেন আনে হয়তো বিরিয়ানির প্যাকেট দিয়ে বা ওই দিনের বদলার টাকা দিয়ে হয়তো আনে, এটাই তাদের রাজনীতির বৈশিষ্ট্য। এখন ওনারা এছাড়া জানবেন কি? ওনাদের প্রোগ্রামে যেমন বিরিয়ানির প্যাকেট দিয়ে আর 500 টাকা বদলা হিসাবে একদিনের টাকা দিয়ে মানুষগুলো আনেন, বিভিন্ন কল কারখানায় শ্রমিক মজদুর, ওই রাস্তার মানে টোকাই অথবা রাস্তার ক্ষুদ্র ব্যবসায়ী, তাদেরকে নিয়ে ওনাদের সমাবেশ বিশাল করেন। তো এই নীলুফার বানুরা তো ওসমান হাদির এই ব্যাপারে তো মন্তব্য এমন করবে, এনাদের কাছ থেকে এই বক্তব্য আসা অতীব স্বাভাবিক। কাজেই এতে জাতি তাজ্জব হয় না, বরং তাকে যেন কত নিম্ন এবং মানে কত একটা ডাস্টবিনের কিট এখন মনে করে। এই আমি ব্যক্তিগতভাবে বলছি যে নীলুফার বানুর কথা আগে শুনতাম যখন সে মাজলুম ছিল, এখন তাকে তো আমি ডাস্টবিনের কিট মনে করি। সোজা কথা, তার শ্রদ্ধাবোধ তো নাই, তাকে ডাস্টবিনের কিটের চাইতেও আমি তাকে এখন নোংরা মনে করি, কারণ তার মানসিকতা এত কদাকার, এত নোংরা। তো আমরা আশা করি এই যেহেতু ওনার দলটা ক্ষমতায় আসতে স্বপ্ন দেখতেছেন, তো দলে ক্ষমতায় এসে ওনারা পতিত সরকারের মতো আচরণ করে পতিত হোক, এই যে আমরা চাচ্ছি না। ওনারা অন্তত শুভদের উদয় করে দিক, আল্লাহ ওনার এই দোয়া ওনার জন্য আমরা করি। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সবশেষ একটা কথা বলবো। আমাদের আজকের এই শুরুর দিকে যে কথাটাকে যাকে নিয়ে বলছিলাম, আমাদের বাংলাদেশের আপামর জনগণের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান, উনি আমাদের দেশে আসছেন। উনাকে আমরা স্বাগতম জানাই। উনি আমাদের বাংলাদেশ বিনির্মাণে ওনার পিতা যেভাবে বাংলাদেশবাসীকে ঐক্যবদ্ধ করেছিলেন, তার সেই ইসলামী চেতনা এবং বাংলাদেশ জাতীয়তাবাদ এবং সর্বোপরি ভারতের আধিপত্যবাদ বিরোধী চিন্তা চেতনা নিয়ে এই বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিলেন, এবং এজন্যই জিয়াউর রহমান বাংলাদেশের আপামর মানুষের কাছে প্রাণপ্রিয়। এবং এই দেশের অধিকাংশ মানুষ তাকে ভোট দিত, জিয়াউর রহমানের দল বিএনপিকে ভোট দিত। তো সেই দলের নেতৃত্বে তারেক রহমান নেবেন, এটা আমরা প্রত্যাশা করি। কিন্তু তারেক রহমান দেশে আসার সাথে সাথেই বা আগে পিছনে আমরা কিছু কথা শুনেছি যে তারেক রহমান বাংলাদেশে আগমনের আগে ভারতের কাছে কিছু দাসখত দিয়ে বাংলাদেশে এসেছেন, যেই দাসখতগুলো বাংলাদেশের জন্য সেই সাবেককালের পতিত সরকারের মতোই এই বাংলাদেশকে একটা তাবেদার রাষ্ট্র বানাবে, বাংলাদেশে অধিকাংশ ইসলামী চিন্তা চেতনার মানুষের বিরুদ্ধে যাবে। তো এই ক্ষেত্রে তারেক রহমানের স্পষ্ট বক্তব্য আমরা শুনতে চাই। আমরা
আমরা আলোচকদের বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অনেক ফেক নিউজও আসে, হয়তো অনেক মানে তার হয়তো বিরোধী অনেক মহল থেকেও যাতে কথা আসতে পারে, কিন্তু বাংলাদেশে তারেক রহমান আসছেন। আমরা তারেক রহমানের এই বিরুদ্ধে বক্তব্য সম্পর্কে তার স্পষ্ট বার্তা জানতে চাই। এই কথাগুলো আমরা এইভাবে শুনছি, বিএনপির পক্ষ দিয়ে ভারত বিরোধী কোনো তৎপরতা চালানো হবে না। এদেশে ইসলামের শক্তিকে সেই সাবেক পতিত গোষ্ঠী যেভাবে সাপ্রেস করে রাখছে সেভাবে সাপ্রেস করবে। বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষার ক্ষেত্রে বাংলাদেশ যদি কোথাও কোনো যুদ্ধাস্ত্র কিনতে চায় বা এই দেশে কোনো যুদ্ধাস্ত্র তৈরি করতে চায়, সেই ক্ষেত্রে ভারতের পূর্বানুমতি নিয়ে এগুলো কেনা লাগবে। তার মানে সত্যি একটা দাসখত একটা সেই প্রতিবেশী আধিপত্যবাদী রাষ্ট্রটার কাছে একটা দাসখত দিয়ে নাকি এই জাতীয় একটা কথা মানে আজকে সমাজে চাউল করা হয়েছে। তো আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলের কাছে তো এই জাতীয় চিন্তা ভাবনা এই দেশের মানুষ প্রত্যাশা করেই না। তো এই জাতীয় কথাবার্তাগুলো তার বিরুদ্ধে মানে 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 অপপ্রচার কিনা, তা তারেক রহমানকে অচিরেই একেবারে উনি যখন দেশে আসছেন, উনি শান্ত হয়ে উনি রেস্ট নিয়ে বিশ্রাম নিয়ে অতীব তাড়াতাড়ি বাংলাদেশের মানুষকে এই ব্যাপারে একেবারে খোলামেলা বক্তব্য দিয়ে যেমন উনি এটা স্পষ্ট করবেন, সাথে সাথে উনি ওনার কাজের মাধ্যমে উনি প্রতিষ্ঠিত করবেন, প্রতিষ্ঠিত ওনাকে করতে হবে যে ওনার ব্যাপারে যেন এই কথাগুলো আজকে প্রচারিত হয়েছে অলরেডি মানে মিডিয়ার জগতে, এই কথাগুলা সঠিক না মিথ্যা। ওনার বক্তব্য বিবৃতি দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে এবং ওনার কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে হবে, কারণ কাজটা হলে মানুষের কাছে আসল প্রমাণ, আসল দলিল। কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত প্রমাণিত করবেন এবং দেশের মানুষের সেই প্রাণ প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলের এর মতোই তার যোগ্য উত্তরসূরি হিসেবে দেশের মানুষের জন্য উনি কিছু করবেন। সেই জিয়াউর রহমানের মতো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধেই উনি সোচ্চার কণ্ঠে এদেশের মানুষকে সংগঠিত করবেন, সেই আশাবাদী এদেশের মানুষ প্রত্যাশা করছে। আর একটা কথা, তার কথা মাথায় রাখা দরকার হবে, আমরা তার শুভকামনা করি এই জন্যই উনি বাংলাদেশকে লালন করবেন। বাংলাদেশের অধিকাংশ মানুষ যেই বিশ্বাস, চিন্তা, চেতনা, দৃষ্টিভঙ্গি লালন করেন, সেই লালন করার মধ্যে দিয়ে ওনার আগামী দিনের রাজনীতি চলবে ওনার পিতার মতো। এই ওনার কাছে আমরা এই প্রত্যাশা করি, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। ওনার সুন্দর রাজনীতি জীবনের যাত্রা হোক, এই আশাবাদ ব্যক্ত করছি, আল্লাহর কাছে দোয়া করছি। এবং আমরাও ওনার নেতৃত্বে এই বাংলাদেশ একটা সত্যিকার ওনার পিতার মতো একটা লাইনে পরিচালিত এবং প্রতিষ্ঠিত হোক। বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশে মানুষ জীবনযাপন করুক, যে বাংলাদেশ হবে নূতন চিন্তার, নূতন ভাবনার একটা নূতন বন্দোবস্তের শান্তির বাংলাদেশ। আসুন, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।